ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহাত। দেশের পুঁজিবাজার বিগত বছরগুলোতে চরম অনিয়ম, অপশাসন ও অস্থিরতার মধ্য দিয়ে গেছে। ফলে অসংখ্য প্রতিষ্ঠান প্রায় অকার্যকর ও ব্যর্থ প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে প্রকৃত রিটার্ন ও মূলধন কমে বাজার প্রকৃত অর্থে প্রায় 40% সংকুচিত হয়েছে। এমন বাস্তবতায় বাজার সংশ্লিষ্টদের অভিমত, দেশের বাণিজ্যিক ও অবকাঠামো খাতে লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তির কোনো বিকল্প নেই। দর্শক, এসব নিয়েই টালিখাতার আজকের আলোচনার বিষয়, সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে বাধা কি। আলোচনা করতে আমাদের সাথে আজকে ভার্চুয়ালি যুক্ত আছেন অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির সিইও কান্তি কুমার সাহা এবং সাথে আছেন মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিখাতায়। শুরুতেই কান্তি কুমার সাহা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার দীর্ঘদিনের পুঁজিবাজারের যে বিশ্লেষণের অভিজ্ঞতার আলোকে যদি ব্যাখ্যা করতে বলি, আমাদের যে বিষয়টাই আজকে আসলে যে সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আসলে বাধাটা কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি কোনো বাধা নেই, বরং অনেক সুযোগ আছে, অনেক সুবিধা আছে। বিকজ সরকারি প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশে বিভিন্ন ফিল্ডে কাজ করে, সরকারি যে কোনো প্রতিষ্ঠান হলেই কিন্তু মানুষের একটা আগ্রহের জায়গা তৈরি হয় এবং বিশ্বস্ততার একটা জায়গা তৈরি হয়। তো সেই হিসাবে সরকারি প্রতিষ্ঠান যদি আজকে ক্যাপিটাল মার্কেটে আসতে চায় তাহলে কোনো বাধা নেই। বাট আমি বলবো যে এখানে রাদার রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক আছে, বিসিসির যে গাইডলাইন আছে, সেটা সবার জন্যই প্রযোজ্য। বরং সরকারি প্রতিষ্ঠান যদি আসতে চায় তারা হয়তো আরো ফেভারেবল টার্মস হয়তো পেতে পারে। বাট তার থেকে বড় কথা, এখানে আপনি যেটা বলছেন যে বাধা কোথায়, আমি ওইভাবে কোনো বাধা দেখি না এখানে। আমার মনে হয় মাইন্ডসেটটা একটা ইস্যু। বিকজ আমরা যখনই কোনো একটা কোম্পানির সে বিএমআরই হবে, এক্সপ্যানশন হবে বা নতুন কোনো ক্যাপিটাল গুডস কেনা হবে, তখনই কিন্তু আমরা সবার আগে ব্যাংকের লোনের কথা চিন্তা করি। কারণ এখনো আমাদের যারা প্রতিষ্ঠানগুলো চালান তাদের মাথায় ক্যাপিটাল মার্কেটটা এখনো আসেনি যে এখান থেকে আমি টাকাটা তুলতে পারি। সরকারি যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, দ্যাট ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল ফ্যাক্টর। যে আপনি যদি বলছেন বাধাটা ওই জায়গায় ওইভাবে হতে পারে, কিন্তু যে কোম্পানির সিইও একটা কোম্পানিকে রান করছেন, উনি যদি উদ্যোগ নেন এবং সরকার যদি তাহলে নীতিগত সমর্থনটা দেয়, তাহলে কিন্তু আর কোনো বাধা নেই। সেটা যে কোনো প্রাইভেট কোম্পানি, ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স কোম্পানির জন্য যে ধরনের প্রসেস গাইডলাইন আছে, একই গাইডলাইন কিন্তু সরকারি প্রতিষ্ঠানের জন্য আছে। সুতরাং আমি বলবো যে সরকারি প্রতিষ্ঠান যদি এই মার্কেটে আসে তাহলে তারা রিকোয়ার্ড পরিমাণ ক্যাপিটাল তারা রিলিজ করতে পারবে এবং আমার মনে হয় প্রত্যেকটা আইপিওতে মানে সিগনিফিকেন্টলি ওভার সাবস্ক্রিপশন হবে। সুতরাং এখানে কোনো বাধা নেই। এখানে শুধুমাত্র আমাদের মাইন্ডসেট এবং আমাদের চিন্তা ভাবনাগুলো, যে আমরা কিভাবে ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্টটা চিন্তা করি। যেমন আমাদের দেশে সাধারণ ব্যবসায়ীরা চিন্তা করে আমি ব্যবসা করব, নতুন ব্যবসা করতে গেলে আমার যে ইকুইটি আছে এটার পরে আমি ব্যাংক লোনে যাব। কেউ প্রথমেই চিন্তা করে না যে আমি ক্যাপিটাল মার্কেটে যাব। আর সরকারি সুবিধা হচ্ছে যে গ্রিনফিল্ড প্রজেক্টও কিন্তু আনতে পারে। যেমন আমরা টাইম টু টাইম অনেক বলেছি যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, পার্টিকুলারলি আমরা গত 15-20 বছর ধরে দেখেছি যে নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, ইভেন সরকারি খাতে হচ্ছে। সেখানে অনেক হাই কস্ট বরোয়িং নেওয়া হচ্ছে ফরেন কারেন্সিতে। এখানে আমরা যদি দেখতাম যে এখানে গ্রিনফিল্ড প্রজেক্ট নিয়ে আসা হতো, ইভেন বড় বড় ব্রিজ, হ্যাঁ এখানে কোশ্চেন হতে পারে যে আজকে পদ্মা ব্রিজের মতো একটা ফাইন্যান্সিং কি ক্যাপিটাল মার্কেট দিয়ে সম্ভব? যখন এই প্রজেক্টটা নেওয়া হচ্ছিল, হয়তো বা সে 30,000 কোটি টাকা তোলা সম্ভব না, বাট 5,000 কোটি টাকা তো তোলা সম্ভব। তাহলে কিন্তু এখানে এই প্রজেক্টগুলোর সঙ্গে আমরা সাধারণ ইনভেস্টর, সাধারণ মানুষকে কিন্তু সম্পৃক্ত করতে পারি এবং তারা উইলিংলি আসবে এই ধরনের প্রজেক্টে, ইভেন গ্রিনফিল্ড হওয়া সত্ত্বেও তারা আসবে। আর যে প্রতিষ্ঠানগুলো গভর্নমেন্টের প্রফিটেবল অনেক বছর ধরে রান করছে, there are many companies, very few companies are listed, সেখানে কিন্তু সুযোগ আছে। এবং একবার লিস্টিং হয়েছে বলে আর শেয়ার লিস্ট করা যাবে না বা সেকেন্ড টাইম থার্ড টাইম আসা যাবে না, এমন কোনো বাধা নেই। দে ক্যান কাম এগেন এন্ড এগেন, ইভেন যারা আছে। নিশ্চয়ই, অত্যন্ত দারুণভাবে আপনি আপনার বিশ্লেষণটা করেছেন। আমরা আবার আপনার কাছে ফিরবো। আশিকুর রহমান, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, কান্তি কুমার সাহা যে বিশ্লেষণটা করলো, বললো যে আসলে কোনো বাধা নেই, সুযোগ আছে, সম্ভাবনা আছে, বরঞ্চ সুবিধা আছে। আপনার বিশ্লেষণটা কি সেটা জানতে চাই।
আমি বাধার ব্যাপারটা একটু বলি। আমি পার্সোনালি মনে করি যে বাধা অবশ্যই আছে, বাট এটা ক্রিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট দেমসেলস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যারা অ্যাকচুয়ালি এই সরকারি ইনস্টিটিউশনরা চালায়, যে বিউরোক্র্যাটরা চালায়, তারাই কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে বড় বাধা হয়ে গেছে। আহ, গত 15 বছরেও যদি চিন্তা করে দেখেন, 2010-এর ক্যাপিটাল মার্কেটে ক্র্যাশের পর থেকে কিন্তু একটা বড় স্ক্যামটা মুভমেন্ট হয়েছে। এসেছিল বাই দেন ফাইন্যান্স মিনিস্টার, যে কিভাবে সরকারি ইনস্টিটিউশনদেরকে আমরা লিস্ট করতে পারবো। এখনো পর্যন্ত মেজরিটি সরকারি ইনস্টিটিউশন লিস্টেড হতে পারে নাই। কেন? বিকজ এই যে বিউরোক্র্যাটিক যে নেচারটা থাকে, ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ তারা লিস্টেড হতে চাচ্ছে না। সো হয়তোবা আপনি বলছেন যে সরকারের টপ ফাইন্যান্স মিনিস্টার বা টপ অ্যাডভাইজাররা বলতে পারে যে আমরা উই ওয়ান্ট টু লিস্ট। যখন আপনি রিয়েলিটিতে আসবেন, যখন ওই ইনস্টিটিউশনের এমডি বলেন, সিইও বলেন, চেয়ারম্যান বলেন, তাদের সাথে যখন কথা বলবেন, দে আর নট ইন্টারেস্টেড লিস্টিং এর জন্য। এখন কোয়েশ্চেনটা হলো কেন ইন্টারেস্টেড না? এটা কোয়াইট লজিক্যাল যে আপনি ক্যাপিটাল রেজ করেন, আপনি তো একটা সরকারি ইনস্টিটিউশন, আলটিমেটলি অল দিস ইজ অ্যান অ্যাসেট দ্যাট বিলংস টু দ্য পিপল অফ বাংলাদেশ। তো আপনি এটাকে আরো ডেমোক্রেটাইজ করে ফেলেন, লিস্টেড করে ফেলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ। ওনারা মেইনলি করতে চায় না বিকজ ওরা যেভাবে কোম্পানিটাকে রান করে, এখানে কতটুকু ডিউ ডিলিজেন্স হচ্ছে, কতটুকু ওভারসাইট হচ্ছে, এটা আমরা উই ক্যান অনলি মেক অ্যাজাম্পশনস। আপনাকে যখন বুকস ওপেন করতে হবে, আপনাকে যখন একটা অডিটরের আন্ডারে খুব স্ট্রিক্টলি পড়তে হবে, ক্যাপিটাল মার্কেটে আমরা যে জিনিসগুলি চাই, যে ডিউ ডিলিজেন্স হবে, আপনার বুকস ওপেন হবে, আপনার রিয়েল ইনফরমেশনগুলি বের হয়ে আসবে। আমার মনে হয় এই মেইনলি এইসব জিনিস অ্যাভয়েড করার জন্যই ওরা আসতে চায় না। কারণ এটাতে আমরা কিন্তু গত 15 বছর ধরে কিন্তু ইনভলভ ছিলাম, আমরা অনেক লিস্টেড করতে চেয়েছিলাম। আর আমার আমাদের যে গেস্ট, উনি কিন্তু একটা খুব সুন্দর কথা বলেছে যে পদ্মা ব্রিজের ব্যাপারে। আমি একটা জিনিস একটু রিমাইন্ড করতে চাই। 15 বছর আগেও যখন পদ্মা ব্রিজ নিয়ে আমাদের ন্যাশনাল একটা আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়েছে যে আমরা এটা কিভাবে করব না করব, আমাদের কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান উনি কিন্তু তখন বলেছিল যে আপনারা ক্যাপিটাল মার্কেট থেকেই কিন্তু রেজ করতে পারবেন। জনগণ আপনাকে টাকা দিবে, ইউ ক্যান রেজ ইট ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট, উই ডোন্ট নিড টু গো অ্যাব্রড, উই ক্যান সেলফ ফাইন্যান্স আওয়ারসেলভস। তখন যদি এই জিনিসটা করা হতো, এই যে পদ্মা ব্রিজে যে এখন অনেক রিপোর্ট আসে যে হয়তোবা ব্রিজটা করতে আমাদের যে টাকাটা খরচ হয়ে যায়, এত খরচটা নাও লাগতে পারতো বিকজ অনেক সিস্টেম লস, করাপশন হয়েছে। এই জিনিসগুলি কিন্তু আপনি পাবলিক ফাইন্যান্সিং এর থ্রুতে যদি করতেন, থ্রু দ্য ক্যাপিটাল মার্কেট, এগুলি কিন্তু অ্যাভয়েড করা যেতে পারত। নিশ্চয়ই আপনি যে প্রশ্ন করেন সেটাও নিশ্চয়ই আসলে দারুণভাবে আপনি তুলে ধরেছেন। সেই বিষয়ে আপনার কাছে আবারও ফিরবো। আরেকটা প্রশ্ন আমি একটু কান্তি কুমার সাহার কাছে রাখতে চান। আপনি বেশ কিছু সুযোগ আর সুবিধার কথা বলেছেন, কিন্তু একটু অন্যভাবে বলি যে পুঁজিবাজার সংস্কার কমিটি করা হয়েছে, তারা বেশ কিছু প্রস্তাবনাও দিয়েছে। আসলে ধরতে গেলে তার কোনো প্রতিফলন কি আসলে বাজারে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে কি? এখন একটা ইন্টারিম পিরিয়ড। এই মুহূর্তে আপনি যদি সরকারি প্রতিষ্ঠানের লিস্টিং এর ব্যাপারে এই আহ, সংস্কারের ব্যাপারটা আনেন, তাহলে আমার মনে হয় ইট ইজ নট রিলেভেন্ট। বিকজ সংস্কার একটা জিনিস হবে এবং এটা হওয়ার পরে কিন্তু সময় লাগবে। কি হচ্ছে সংস্কারগুলো, সেটা পরে পলিসি গাইডলাইন গুলো কিভাবে ওই কোম্পানিকে ফেভার করতে পারে, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস কামিং থ্রু দ্য নিউ রেগুলেশনস অ্যান্ড রিফর্মস। সো এগুলো না এলে এত তাড়াতাড়ি করে ভেরি ডিফিকাল্ট টু মেক এ কমেন্ট। বাট সংস্কার যেগুলো হবে, সেটা সংস্কার অ্যাকচুয়ালি ইজ এ কন্টিনিউয়াস থিং। এই ইভেন ক্যাপিটাল মার্কেট বলেন, বিকজ এভরি টাইম নতুন নতুন জিনিস হচ্ছে, নিউ নিউ চ্যালেঞ্জেস আর কামিং। সুতরাং এখানে আপনি আজকে সংস্কার করে ফেললেন, এটা আগামী 10 বছর চলবে, ইটস নট লাইক দ্যাট। বাট আমি বরং আপনাকে অন্য জিনিস বলতে পারি, যে অন্যভাবে, যে আপনি আপনার যে হেডলাইনটা দিয়েছেন, সরকারি প্রতিষ্ঠানগুলো বাধা কিসে? বাজারে তালিকাভুক্ত হতে বাধা কি, এখানে আমি বলছিলাম যে প্রাইমারিলি ব্রডলি বলতে গেলে মাইন্ডসেট এবং এই মার্কেট নিয়ে চিন্তা করা। বাট অবশ্যই আরো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস আছে। মিস্টার আশিক অলসো বলছিলেন যে এখানে সরকারের একটা নীতিগত সিদ্ধান্তটি ইম্পর্টেন্ট। বাট আমরা যেটা প্রাইভেট কোম্পানিগুলোর ক্ষেত্রেও বলে থাকি, সেটা হচ্ছে যে ট্যাক্সের ব্যাপারটা। কারণ অ্যাকাউন্টেবিলিটি বাড়বে থ্রু দিস লিস্টিং। যেটা উনি বলছিলেন, বুকস অ্যাকাউন্ট ওপেন করতে হবে, আপনাকে প্রপারলি সবকিছু ওপেন আপ করতে হবে এবং নতুন অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে। ইউ গট আ নিউ রেগুলেটর যেখান থেকে মনিটর করা হবে। তো এই জিনিসগুলো থেকে যদি আমরা লিস্টিং এ করে যেতে পারি, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটিটা আরো বেটার ওয়েতে এস্টাবলিশ হবে এবং মনিটরিংটা একটা সুযোগের ফলে কিন্তু কোম্পানি অনেক ট্রান্সপারেন্ট হবে, উইচ ইজ রিকোয়ার্ড। বাট দ্য থার্ড যেটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটে এলে তার বেনিফিটটা কি ওই কোম্পানি, সেটাও তো দেখতে হবে। বিকজ নিশ্চয়ই আসলে সে আসলে কি তুলতে পারবে, কি প্রফিটটা পাবে। এক্স্যাক্টলি। সো এখানে যে বারবার আমরা বলে এসেছি যে আজকে লিস্টেড কোম্পানি অ্যান্ড নন লিস্টেড কোম্পানির ভিতরে ট্যাক্সের ডিফারেন্স যেটা আছে, ইজ নট এনাফ টু অ্যাট্রাক্ট দ্য কোম্পানিজ। সিমিলারলি দ্যাট অলসো
applicable for government প্রতিষ্ঠান also. নিশ্চয়ই থাকুন আমাদের সাথে একটা ছোট্ট বিরতি আছে, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে বাধা কি। আমরা আলোচনা করছিলাম, বিরতির পর আমরা আশিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন, আসলে বাধা কি এবং কান্তিকুমার সাহা যেমনটি সুযোগ সুবিধাগুলো কি সেগুলো তুলে ধরলো। আরেকটি বিষয় যদি এখন যুক্ত করতে চাই, আসলে ধরতে গেলে অনুকূল পরিবেশ, সেটি যেটা কথা আমরা বলছি সেটি তৈরি হচ্ছে কিনা বাজার ভিত্তিক। ওয়েল, লিস্টিং রুলস এন্ড রেগুলেশন নিয়ে তো অ্যাকচুয়ালি অনেক কাজই হয়েছে, অ্যান্ড আমি তো টাস্ক ফোর্সের ফোকাস গ্রুপের মেম্বার। সো আমরা উই হ্যাভ অলরেডি ওয়ার্কড অন পাবলিক ইস্যু রুলস লিস্টিং এর জন্য, ওয়ারেজ সরকার কিন্তু বলেছে যে হয়তোবা সরকারি কোম্পানিদের জন্য তারা ওই জিনিসটা ফলো করবে না, দে ওয়ান্ট টু গো ফর ডিরেক্ট লিস্টিং। হোয়াট এভার দ্য কেস ইজ, যে এখানে আমরা উই ক্যান কন্টিনিউয়াসলি টক অ্যাবাউট ইট। একটু আগেও আপনি কিন্তু ব্রেকের আগেও জিজ্ঞেস করেছেন যে এই যে রিফর্মগুলি হয়েছে এগুলির ইম্প্যাক্টে কি। We can talk about reform, we can come up with multiple ideas, অনেক পেপারও আমরা পাবলিশ করতে পারি, বাট at the end of the day আপনাকে এক্সিকিউট করতে হবে। সো ইন টার্মস অফ এক্সিকিউশন, সরকার যদি খুব স্ট্রংলি একটা এক্সিকিউশন মোডে যদি না যায় যে না আমি এই ভালো ভালো কোম্পানি থেকে আমি লিস্ট করব, আমার যত রকমের বাধাই পাক, ওয়েদার উইদিন দ্য গভর্নমেন্ট আউটসাইড দ্য গভর্নমেন্ট, আমি এই কাজটা করে নেব। সো এটার একটা আমি খুব সুন্দর কিছু উদাহরণ দিই। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে কিছু রুলস মানে পলিসিগুলি দেখেন, ওনার যে এক্সিকিউশন স্ট্যান্ডার্ডগুলি দেখেন, ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা বিশাল বড় একটা রিফর্ম হয়ে যাচ্ছে, আর এটা পজিটিভলি কিন্তু আসছে। এটার ইম্প্যাক্ট যদি মেনটেন করা যায়, এটা কিন্তু বাংলাদেশের জন্য, ইকোনমির জন্য এটা খুব লং বা টার্মে একটা বিশাল বড় একটা পে অফ হবে। একই জিনিস যদি ফাইন্যান্স অ্যাডভাইজারের যে একটা খুব কঠিন একটা মানে স্টান্স যখন নিয়েছে, যখন এনবিআর কে স্প্লিট করার ব্যাপারে, রিফর্মের ব্যাপারে অনেক কিন্তু উনি বাধা পেয়েছে, বাট এক পয়েন্টে গিয়ে কিন্তু উনি এই জিনিসগুলি রিজলভ করে ফেলছে। সো আই ফিল যে ক্যাপিটাল মার্কেটেও এই জিনিসটা করতে হবে। ইউ হ্যাভ টু ডিল আ ভেরি স্ট্রং হ্যান্ড সেইং যে ঠিক আছে, উই হ্যাভ ডিসাইডেড দিস ইজ আওয়ার প্ল্যান অফ অ্যাকশন, আমরা পলিসি ডাইভার্সন করবো না, উই উইল জাস্ট সিম্পলি মুভ ফরওয়ার্ড টু দিস। আপনাকে মানে পারফেক্ট এনভায়রনমেন্ট কেউ ক্রিয়েট করে দিবে না যে আমি কোম্পানিকে ইনভাইট করবো। আপনাকে বেসিক্যালি যেভাবেই হোক, আপনি জোর জবরদস্তি বলেন, পলিসি এনফোর্সমেন্ট বলেন, যেটাই বলেন। আর শুধু যে সরকারি ইনস্টিটিউশন যে লিস্টেড হতে হবে তা না, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, আপনি তাদেরকে লিস্টিং করেন। ইন মাই ওপিনিয়ন, আমি অ্যাকচুয়ালি সরকারি ইনস্টিটিউশনের থেকে মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতি আই এম মোর ইন্টারেস্টেড, বিকজ আই নো আ লট অফ সরকারি ইনস্টিটিউশন, আপনি যখন বুকস খোলা শুরু করবেন আপনি দেখবেন যে ম্যাসিভ সিস্টেম লস। এরা যে অ্যাকচুয়ালি ক্যাপিটাল মার্কেটে যে খুব ভালো একটা ট্রান্সফরমেশন আসবে, নট নেসেসারিলি। whereas multinational companies by and large are well capitalized, they are, by and large they have very good governance and they are making tons and tons of money আমাদের বাংলাদেশে। so why not ওদের just 10% আপনার এই কথা সূত্রদের একটা কথা মনে পড়ে গেল আর কি। সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখি যে আসলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা এইচএসবিসি ব্যাংক তারা 1000 কোটি টাকা মুনাফা করেছে, কিন্তু আমাদের পুঁজিবাজার লিস্টেড না। সেই জায়গায় কিন্তু দেশের অনেক ছোট ছোট ব্যাংকও যেগুলো রাফটিং হিসেবে আছে তারা কিন্তু বিনিয়োগ মানে পুঁজিবাজার লিস্টেড হয়ে কিন্তু আছে। সেই জায়গায় আমরা ওদেরকে আকৃষ্ট করতে পারিনি কেন? কান্তিকুমার সাহা, এই প্রশ্ন যদি আপনার কাছ থেকে জানতে চাই। Again, it depends on regulation. আমি এই ব্যাপারে আপনাকে মালয়েশিয়ার এক্সাম্পল দিব। মালয়েশিয়াতে যে কোনো ফরেন ব্যাংক বা বিদেশি প্রতিষ্ঠান যদি ব্যবসা করতে চায় তাহলে তাকে লোকালি ইনকর্পোরেট করতে হয়। লোকালি ইনকর্পোরেশন করা মানেই হচ্ছে যে তাকে আলটিমেটলি একসময় পুঁজিবাজারে যেতে হবে। কিন্তু আমাদের এখানে যে বিদেশি ব্যাংকগুলো আসে তাদেরকে কিন্তু ব্রাঞ্চ হিসাবে আনার সুযোগ দেওয়া হয়। তো ইটস জাস্ট আ ব্রাঞ্চ, ইটস নট আ কোম্পানি ইনকর্পোরেটেড হিয়ার। লোকাল কোম্পানি না হলে তো আপনি লিস্টিং এ যেতে পারবেন না। সো এখানে শুধু রিফর্ম না, এখানে একটা রোল আছে যে তাদেরকে কোন স্ট্রাকচারে নিয়ে গিয়ে লিস্টিং করা যায় এই বাধ্যবাধকতাগুলো করতে হবে। যদি না করা হয়, এনফোর্সমেন্ট যদি না হয়, তাহলে তো তারা আসবে না। সো ইটস আ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমি একসময় নিজেও এখানে এমপ্লয় ছিলাম। সো মোর দ্যান 100 ইয়ার্স দে আর অপারেটিং, সো বাট ওরা লিস্টেড না। তো এখানে গাইডলাইন গুলো ওরকম ফার রিচিং হতে হবে, ফরওয়ার্ড লুকিং হতে হবে যে আমি আজকে পারছি না, বাট আমি 10 ইয়ার্স পরে যাতে পারি সেটার জন্য আমি কি কি করছি। সো রিফর্মস শুড বি আইং দোজ এরিয়াস। আর যেটা মিস্টার আশিকও বলছিলেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন আসা শুরু করবে তখন কিন্তু অনেক লোকাল কর্পোরেট কিন্তু বড় বড় কর্পোরেট গুলো ফলো করবে। যেমন আমাদের দেশে অনেক লার্জ কর্মোগ্রেড আছে যাদের সেলস 15,000 20,000 কোটি টাকা, একটা কোম্পানিও গ্রুপের লিস্টেড নিয়ে, এরকম প্রচুর আছে। আর সরকারি প্রতিষ্ঠানে যেটা আমি বলছিলাম যে আমি মনে করি যে সরকারি প্রতিষ্ঠান এক্সিস্টিং কোম্পানি যারা ভালো আছে তারা যেমন আসতে পারে, তেমনি
গ্রিন ফিল্ড নিয়ে আসা উচিত। গভর্নমেন্টের নতুন নতুন প্রজেক্ট হবে, এই টাকা এত ব্যাংক বোরিং এর মাধ্যমে করতে গেলে গভর্নমেন্টকে তো সুদ সহ ফেরত দিতে হয়। ওয়াই নট ইজি মানি লাইক ক্যাপিটাল মার্কেট? এখানে এসে তো কয়েক হাজার কোটি টাকা গভর্নমেন্ট প্রজেক্ট ইজিলি তুলতে পারে। পিপল আর ইন্টারেস্টেড ফর গভর্নমেন্ট প্রজেক্ট। নিশ্চয়ই নিশ্চয়ই। কান্তি কুমার সাহা এবং আশিকুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে আপনাদের মূল্যবান পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতা আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।